আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মূসক নিবন্ধন এবং তালিকাভুক্তি নিয়ে। ওখানে আমার মনে হয় দুইটা বিষয় আমাদের একটু আলোচনা করা উচিত ছিল, সময়ের কারণে আমরা আলোচনা করতে পারিনি। আজকে আমরা আলোচনা করছি সেটা। একটা হচ্ছে যে মূসক নিবন্ধনের বাধ্যবাধকতা, উদ্ভূত হওয়ার কতদিনের মধ্যে আমাদেরকে মূসক নিবন্ধন নিতে হবে। মূসক নিবন্ধনের বাধ্যবাধকতা উদ্ভূত হওয়ার 15 দিনের মধ্যে আমাদেরকে নিবন্ধন নিতে হবে এবং তালিকাভুক্তিকরণের বাধ্যবাধকতা উদ্ভূত হওয়ার 30 দিনের মধ্যে আমাদেরকে তালিকাভুক্তিকরণ করতে হবে। আজকে আমরা আলোচনা করব 1991 সালের আইনে নিবন্ধিত ব্যক্তি যারা তাদের সবাইকে চলতি হিসাব বা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতে হতো এবং নিয়ম অনুসারে সেখানে সব সময় পজিটিভ ব্যালেন্স থাকতে হতো চলতি হিসাবে। এখন নতুন আইন ইফেক্টিভ হয়েছে 2019 সালের জুলাই মাস থেকে। তো পুরাতন আইনে যদি চলতি হিসাবে কোনো সমাপনী জেদ থাকে এবং পুরাতন আইন বলবৎ থাকা অবস্থায় প্রদেয় কর থেকে সেটা যদি সমন্বয় না করতে পারে, তাহলে নতুন আইন আসার পরে কিভাবে সেই সমাপনী যে সমন্বয় করবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। যেটা বলা আছে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক বিধিমালা 2016 এর বিধি 118-তে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে কি বলা হয়েছে যে যদি সমাপনী যে থেকে থাকে এবং পুরাতন আইনের প্রদেয় কর থেকে সেটা সমন্বয় করা সম্ভব না হয়ে থাকে, তাহলে মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক বিধিমালা 2016 118 নম্বর বিধি অনুসারে সেটা আমরা হ্রাসকারী সমন্বয় করতে পারবো অথবা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের দুইটা শর্ত পরিপালন করতে হবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে পুরাতন আইনে যারা নিবন্ধিত ছিল তাদের বিন অর্থাৎ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার ছিল 11 ডিজিটের। নতুন আইন 2012 এই আইনের অধীনে সবাইকে 14 ডিজিটের বিন আইডেন্টিফিকেশন নাম্বার নিতে হয়েছে। তো যারা নতুন আইনে 14 ডিজিটের বিন নেয়নি বা নতুন আইনে নিবন্ধিত হয়নি, তারা পুরাতন আইনে যে সমাপনী জের আছে সেই সমাপনী জের হ্রাসকারী সমন্বয় সাধন করতে পারবে না। তার আমরা কি বুঝলাম যে পুরাতন আইনে যে সমাপনী জের আছে সেটা যদি হ্রাসকারী সমন্বয় নিতে হয় নতুন বিধিতে, তাহলে নতুন আইনে তাকে 14 ডিজিটের বিন নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পুরাতন আইনে কোনো বকেয়া কর থাকতে পারবে না। এই দুইটা শর্ত যদি পরিপালন করা হয় তাহলে সমাপনী যে নতুন বিধিমালায় অনুসারে প্রদেয় কর থেকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বা হ্রাসকারী সমন্বয় সাধন করা যাবে। প্রতি কর মেয়াদে যে প্রদেয় কর হবে সেই প্রদেয় কর থেকে হ্রাসকারী সমন্বয় অথবা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করা যাবে। এখন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যদি করতে হয় তাহলে প্রথম দুটো শর্ত যদি আপনার ঠিক থাকে, তার মানে আপনি 14 ডিজিটের বিন নিলেন এবং আপনার পুরাতন আইনে কোনো বকেয়া নেই। এরপর আপনাকে যেটা করতে হবে, কমিশনার মহোদয় বরাবর মূসক 19-এ আপনি পুরাতন আইনে যে দাখিলপত্র জমা দিয়েছিলেন সেই দাখিলপত্র সহ আপনাকে আবেদন করতে হবে। কমিশনার মহোদয় যদি দেখেন যে বিধি 118 এর উপবিধি 2 এখানে যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত পরিপালন করা হয়েছে, তখন কমিশনার মহোদয় মূসক 18.6-এ
নিবন্ধিত ব্যক্তিকে একটা প্রত্যয়নপত্র ইস্যু করবে এবং সেই প্রত্যয়নপত্র অনুসারে নিবন্ধিত ব্যক্তি নতুন বিধি অনুসারে পুরাতন আইনের যে সমাপনী জের সেটা হ্রাসকারী সমন্বয় সাধন করতে পারবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে পুরাতন আইনে কোনো কোনো ক্ষেত্রে একাধিক নিবন্ধন ছিল, যেটা নতুন আইনে এসে একটা নিবন্ধন হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবে? ফর এক্সাম্পল, পুরাতন আইনে কোনো উৎপাদনকারী যদি উৎপাদন করে দ্রব্য সরবরাহ করত, তাকে দুইটা বিন নিতে হতো। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার হিসেবে আর একটা হচ্ছে ট্রেডার হিসেবে বা সাপ্লায়ার হিসেবে। কিন্তু নতুন আইনে বলা হয়েছে যে যদি পুরাতন আইনে দুইটা বিন থাকেও তাহলে নতুন আইনে একটা বিন নিলেই হবে। কাদের জন্য? যারা ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ার, মানে উৎপাদন করে সরবরাহ করে। তো নতুন আইনে যদি একটা বিন থাকে তাহলে পুরাতন আইনে যে দুইটা বিন, সেই দুইটা বিনের এগেইনস্টে যে সমাপনী জের আছে বা সেই দুইটা বিনে যে সমাপনী জের আছে, এই সমাপনী জেরের জন্য দুইটা প্রত্যয়নপত্র কমিশনার মহোদয় ইস্যু করবে এবং এই দুইটা প্রত্যয়নপত্র দিয়ে সে নতুন আইনের একটা বিনের আওতায় প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে যে নিট প্রদেয় কর হবে সেখান থেকে সে হ্রাসকারী সমন্বয় বা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে কতটুকু করতে পারবে? বিধি 118 অনুসারে নিট প্রদেয় করে প্রতি নিট প্রদেয় করে নিট প্রদেয় করে 30% পর্যন্ত আপনি হ্রাসকারী সমন্বয় অথবা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো আমার মনে হয় যে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং আপনারা যদি বাসায় যে বিধি 118 একটু দেখেন আরও এই বিষয়টা ক্লিয়ার হবে এবং যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই নিয়ে আলোচনা করব।